বিপজ্জনক হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঘন কুয়াশা আর যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ। নারায়ণগঞ্জ বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স, নির্বিকার প্রশাসন। শীতে কাঁপছে রাজধানী সহ ১৩ জেলা। পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, আরো ৩ থেকে ৪ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে ৭ তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা ৮টি ফেরি, ভোগান্তি যাত্রীদের। না ফেরার দেশে চলে গেলেন রূপালী পর্দার অভিনেত্রী অঞ্জনা রহমান, মারা যান বঙ্গবন্ধু মেডিকেলে। বাদ জোহর এফডিসিতে জানা যায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি আমি ফারজান আলীনা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। শঙ্কা নিয়ে গাড়িতে চড়ছেন যাত্রীরা। ঘন কুয়াশার পাশাপাশি যানবাহনের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বেগ পেতে হচ্ছে গাড়ি চলাচলে। প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল এক সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরে ১০ জনের প্রাণ, আহত হন অন্তত ৩০ জন। যত্রতত্র পার্কিং সহ ঘন কুয়াশায় লাইট না জ্বালিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন চালকরা। কোনো লাইট মাইট কিছুই নাই। কুয়াশার ভিতরে একটা গাড়ি নষ্ট হলে আর লাইট ইমার্জেন্সি জ্বালায় রাখার কারণ ওর দরকার হলো লাইট জ্বালায়। লাইটের কারণে কালকে ওই ঘন কুয়াশার কারণে দেখে নাই, এই কারণে দুর্ঘটনাটা ঘটছে। রানিংয়ে যাইতাছি, বামে খারাপ হয়েছে, ওইটা তো মনে করেন দেখতে দেখতে মনে হয় একটা গাড়ি মেরে দিতেছে ব্রেক করার আগে। এদিকে নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে আমার মূলত যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তারা আপনার গাড়ির গতিসীমা যে এটা মানছে না। ঘন কুয়াশার পাশাপাশি চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া। স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা হয়ে যায় না, বাংলাদেশের মধ্যে তো এরকম রাস্তা নাই। ড্রাইভার এই রাস্তায় উঠলে মহা উৎসবে গাড়ি চালানোর চেষ্টা করে। আমাদের এখানে স্পিড গান রয়েছে, স্পিড গানের মাধ্যমে আমরা মামলা দিচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। পরিসংখ্যান বলছে ২০২২ সালের জুন থেকে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে ৯৯০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪০ জন, আহত হয়েছেন ১৪৪৫ জন। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জে বিআরটিএ কার্যালয়ে পদে পদে হয়রানি, দালাল ছাড়া হয় না ড্রাইভিং লাইসেন্স। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালের দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। নির্বিকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে অবৈধ পথে হাঁটছেন সেবাগ্রাহীতারা। সহকর্মী বিলাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে বিআরটিএর কার্যালয়। এখানে পুরো জেলার মানুষ তাদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি নিবন্ধন করে থাকেন, এজন্য দিতে হয় পরীক্ষাও। তবে সবই লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে লাইসেন্স পাওয়া পর্যন্ত হয়রানিতে পড়তে হয় আবেদনকারীদের। সময় মতো মেলে না লাইসেন্স, তাই বাধ্য হয়ে সাধারণ মানুষ অবৈধ পথে হাঁটছেন। এমনকি গাড়ি চালানোর পরীক্ষা ও ডোপ টেস্টেও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালালের এমন দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। প্রায় ৮০% মানুষই হচ্ছে যে দালালের মাধ্যমে আসছে, যার কারণে কোনো নিয়ম শৃঙ্খলা তো কিছুই নেই। এই যে বলেছি দালালের মাধ্যমে করেছি, তবে এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে নিজে চেষ্টা করেছিলাম,
তো আমি বাধ্য হয়ে পরে দেখলাম যে দালালের কাছে গেলে আমার এই ধরনের ভোগান্তি নেই। কার্যালয়টিতে প্রতি মাসে 6 শতাধিক ড্রাইভিং লাইসেন্স আবেদন করে স্থানীয় বাসিন্দারা। তবে তার 80% হয় দালালের মাধ্যমে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে। সেখানেই হয় লেনদেন। নামে বেনামে প্রতিষ্ঠানও দালাল চক্রের সঙ্গে যুক্ত। যদিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমার অফিসের কেউ কোনো দালালের সাথে জড়িত নাই আমি জানি, এবং যদি জড়িত পাওয়া যায় বা প্রমাণ সাপেক্ষে বের হয় অবশ্যই তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার সদর কার্যালয়ে তার বিরুদ্ধে লিখব যে ইনি জড়িত আছেন। আর জেলা প্রশাসক বলেন, দালাল কর্মচারী আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এসে কেউ অভিযোগও করে নাই, আচ্ছা আমি দেখবো, তারপর আমি এটা নিয়ে যদি এরকম হয় তাহলে কঠোর ব্যবস্থা নিব। এটা লিখবেন যে কঠোর ব্যবস্থা নিবে। আবেদনকারীদের হয়রানি বন্ধ সহ সব দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘর থেকে বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল 9টায় তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তো খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরিস্থিতি যেটা আছে এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরও কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে 7 তারিখের পরে কুয়াশার ইয়েটা কেটে যাবে। দিনের তাপমাত্রা ওঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। সারা দেশে বইছে কনকনে ঠান্ডা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা এবং মাগুরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ, কায়সার সুমন এবং পঙ্কজ রায়। প্রথমে আমরা চলে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন শরীফুল্লাহ। শরীফুল্লাহ, আমাদের জানাবেন যে জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? লীনা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বকচারা রোড। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকাল 8টা বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সূর্যের দেখা মিলছে না। সাধারণ যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, তারা
ইতিমধ্যে তারা রাস্তায় নেমে পড়েছে তাদের কর্মব্যস্ততার কারণে, তাদের নিত্যদিনের কর্মের কারণে। কিন্তু সূর্যের দেখা না মেলার কারণে শীত অনুভূত হচ্ছে তীব্র। আর এই যে চলমান শৈত্যপ্রবাহ, এই শৈত্যপ্রবাহে মানুষের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা একেবারে নাকাল হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে মানুষের দুরবস্থা চরমে দাঁড়িয়েছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশাপাশি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে শীতজনিত রোগ, এবং শীতজনিত রোগে মানুষ আক্রান্ত হয়ে উঠেছে এবং তাদের অবস্থা বেশ বিপন্ন। এই অবস্থায় ডাক্তাররা অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি না, আপনি দেখতে পাচ্ছেন তার পেছনে অনেকগুলো বাড়ি, কিন্তু সেই বাড়িগুলো কিন্তু জলাবদ্ধতায় নাকাল। এই সাতক্ষীরা জেলায় আপনার 1 লক্ষ পরিবার এখনো পর্যন্ত জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত। সেই জলাবদ্ধতায় নাকাল এই বাড়িগুলোতে যদি চিত্রটা দেখায়, এই ঠান্ডার মধ্যে এই পানিতে আটকানো এই পরিবারের সদস্যরা নিশ্চয়ই অনেক বেশি শীতার্ত এবং অসুস্থ হয়ে উঠছে। এই চিত্র কিন্তু বেশিরভাগ, বিশেষ করে কপোতাক্ষ, বেতনা, মরিচচাপ নদী অববাহিকার যে উপকূলবাসী তাদের মধ্যে এইটি আরো তীব্র হয়ে উঠেছে। মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই হচ্ছে সাতক্ষীরার যে শীতজনিত যে রোগ, এবং একই সাথে তারা যে শীতার্ত মানুষ, তাদের যে দুরবস্থা, তার চিত্র। আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি মাগুরাতে, সেখানে আমাদের সহকর্মী পঙ্কজের কাছে। পঙ্কজ, মাগুরার কি অবস্থা এই কনকনে শীতে? হ্যালো, আমরা মাগুরার ভাইনার মোড় থেকে আজকে সকালের শীতের কিছু দেখতে পাচ্ছি যে আজকে মাগুরায় আমরা শীতের যে তীব্রতা লক্ষ্য করছি। এখানে মাগুরা শহরে যে গাড়িগুলো রাস্তার পাশে যাওয়া আসা করছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাইনার মোড় থেকে, এখানে হেডলাইট চালিয়ে মূলত গাড়িগুলো যাচ্ছে খুব স্লো এখন। তাছাড়া আমাদের মাগুরার এই যে মাগুরার স্বাস্থ্য খাত, অর্থাৎ মাগুরার তীব্র শীতের কারণে মাগুরায় শিশু এবং বয়স্করা একাধারে আপনার মাগুরা সদর হাসপাতাল সহ মানে উপজেলার যে কয়টা হসপিটাল আছে সবখানে ভর্তি, যেখানে বেডে আসলে জায়গা পাওয়া যাচ্ছে না। তাছাড়া মাগুরাতে আপনার মাগুরা মূলত একটা কৃষি নির্ভর জেলা। এখানে 4000 মেট্রিক টন বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা থাকে, কিন্তু এখন যে বোরো ধানের যে বীজতলাটা, এই বীজতলাটা এই কুয়াশা এবং তীব্র শীতের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে আমরা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে যে আমরা যেটা দেখতে পেয়েছি, কিংবা তারা যে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে কৃষকদেরকে, তারা বলেছে যে এই বীজতলাকে এবং বীজের মানটাকে ভালো রাখতে গেলে রাত্রের বেলায় বীজতলা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে হবে এবং সকাল হলে ওই শিশিরটা ভেঙে দিতে হবে বীজতলার উপর থেকে, এবং বিকালের দিকে শেষের ব্যবস্থা করতে হবে। তা সব মিলিয়ে বীজতলা আমাদের এই কৃষি নির্ভর মাগুরাকে আমরা যদি মানে কৃষির বীজতলাটাকে আমরা মানসম্মত করতে না পারি, তাহলে আমাদের কৃষিতে ব্যাপক বিপর্যয় চলে আসবে। আর তাছাড়া মাগুরা জেলা প্রশাসনের তরফ থেকে কিছু শীতার্ত মানুষদের কিছু কম্বল বিতরণ হচ্ছে উপজেলা পর্যায় থেকে, সরকারি বেসরকারি ভাবে সব জায়গায় মোটামুটি দেওয়া হচ্ছে শীতার্ত মানুষদের কম্বল, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় সম্পূর্ণ অপ্রতুল। এছাড়া মাগুরাতে আপনার মূলত যে ছোট এলাকা, আপনার নদী মধুমতি নদী, গড়াই নদী, ফটকি নদী এবং গড়াই নদী, এই 3-4টা নদীর উপকূলবাসী যারা আছেন তারা মূলত একটু বেশি কষ্টে আছেন, কারণ তারা উপকূলবাসীগুলো এই কুয়াশা এবং ঠান্ডার কারণে তারা রীতিমতো কাজ কামে যেতে পারছে না, মাঝি তার নৌকা চালিয়ে মাছ ধরতে পারছে না, কৃষক সকালে ভোরবেলায় মাঠে যেতে পারতেছে না। তা আমরা এই সর্বশেষ আমার কাছে শীতের মাগুরার এই নিউজ ছিল। তা মাগুরা থেকে সর্বশেষ এই মুহূর্তে ভাইনার মোড় থেকে আমি আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি। সবাইকে ধন্যবাদ। পঙ্কজ রায়, দেশ টিভি, মাগুরা।
সুমন এবং পঙ্কজ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সাতক্ষীরা এবং মাগুরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার, সুমন এবং পঙ্কজ রায়। চলে যাচ্ছে পরের খবরে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার তীব্রতা বাড়ায় গত রাত 11টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে আটকা পড়ে 8টি ফেরি, সেই সঙ্গে উভয় পারে আটকা পড়েছে বহু যানবাহন। এতে ভোগান্তি বেড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার পরিমাণ বাড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমলে স্বাভাবিক হবে ফেরি চলাচল। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আব্দুল, ফেরি চলাচল কতক্ষণ বন্ধ রয়েছে এবং কি পরিমাণ যানবাহন সেখানে আটকা পড়েছে আমাদের জানা। যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের পাটুরিয়ার 3 নম্বর ফেরিঘাটে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার এই প্রধান প্রবেশ পথ এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট এবং আরিচা কাজিরহাট নৌ রুট, এই নৌ রুটের যে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত 11টা 45 মিনিটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো এ সময় মাঝ নদীতে পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে 5টি ফেরি আটকা পড়ে এবং আরিচা কাজিরহাট নৌ রুটে 3টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। তো এই দীর্ঘ আজ 8 ঘন্টা বন্ধ থাকার পর এই সকাল 8টা 10 থেকে ফেরি চলাচল কিছুক্ষণ আগেই শুরু হয়। এই দীর্ঘ 8 ঘন্টা বন্ধ থাকার কারণে কিন্তু উভয় পাশে প্রায় 4 শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকে। তো যানবাহন সংশ্লিষ্ট চালক, ড্রাইভার, চালক, হেল্পার সহ যে সংশ্লিষ্ট জনগণ রয়েছে তারা কিন্তু এই যে তীব্র শীতে মধ্যে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তো আমরা কথা বলেছি যে যানবাহন চালক, সংশ্লিষ্ট এবং যে যাত্রী রয়েছে তাদের সাথে। তারা যেটি বলছেন যে এই ঘন কুয়াশার কারণে যে দীর্ঘদিন কুয়াশার সময়ে প্রায় প্রতিনিয়তই ফেরি চলাচল বন্ধ থাকে। তো এই ঘাট এলাকায় কোনো খাবার হোটেল এবং ওয়াশরুমের ব্যবস্থা নেই, যে কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তো আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে ঘন কুয়াশায় যে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়ানোর জন্যই তারা এই ফেরি চলাচল বন্ধ করে। তো আমরা আরো একটি কথা জানিয়ে রাখি যে এই ঘন কুয়াশার সময়ে যাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকে সেজন্য প্রায় 3 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছিল, যে ফগ লাইটের একটি প্রকল্প। সেই ফগ লাইটের প্রকল্পটি ভেস্তে যায় এবং সেটি কোনো কাজে আসেনি। সে সময়ে এই অর্থ লোপাটের অভিযোগ উঠেছিল। তো আমরা এই ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা যেটি বলছেন যে এই ঘন কুয়াশার সময় যেন ফেরি চলাচল নির্বিঘ্ন থাকে, সেজন্য কর্তৃপক্ষ যেন কোনো ব্যবস্থা নেয় তার দাবি জানিয়েছে। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুল্লাহ রয়েছেন তার সাথে। তিনি যেটি বলছেন যে এই 8 ঘন্টা বন্ধ থাকার কারণে যে ফেরি চলাচল শুরু হয়েছে। তো ঘাটে 17টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে, যে ফেরি চলাচল স্বাভাবিক হলেই অগ্রাধিকার ভিত্তিতে এই যানবাহনগুলো অতি দ্রুত পারাপারের তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে সর্বশেষ খবর। আব্দুল আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আলিম। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 15 বছরে দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী সালাউদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে আপনপুর রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ। কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রী ও স্থানীয়দের পদচারণায়।
শুক্রবার 50 বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা এগিয়ে নিলে অর্জন হবে অধিকার। অভিযোগ করেন, বারংবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 15 বছরে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে উল্লেখ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ গড়ার নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই উল্লেখ করে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নাটোরের জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। আগামী বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির। নাটোর থেকে তারিকুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। শুক্রবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হয় জেলা জামাতের কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই তাদের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? এ সময় স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। বক্তৃতায় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলে মনে করিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি শব্দই শুনতে চাই না। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দাসত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়ার মেসেজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা বাদ আজ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফটিসিতে অনুষ্ঠিত হবে। জ্বরে আক্রান্ত হয়ে টানা 10 দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত 1 জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে আসতে থাকেন তার দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। এ সময় হাসপাতালে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বজন এবং সহকর্মীরা। এ পর্যন্ত 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জনা, 2 বার পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সহকর্মীরা অনেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটি আসলে এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি
ভাবছি একটা মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইকে জানান। ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে, ওনার বোন জামাই আমাকে বলেছে সেটা জুরাইন, রাইট? ওনাদের আত্মীয় আছে না? একবার প্ল্যান হয়েছিল 11টায়, কিন্তু 11টা অনেকে জানবেও না শীতেরই, তো আমরা ইনশাআল্লাহ বাদ জোহর। অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। গেল কয়েক বছর ধরে এই তৎপরতা বেড়েছে, যার প্রভাব পড়েছে সামাজিক, পর্যটন, শিক্ষা এবং উন্নয়ন খাতে। এই অবস্থায় পাহাড়ে শান্তি ফেরাতে আবার ঐক্যের ডাকে সাড়া দিয়েছে 12 জনগোষ্ঠীর মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুহুর্মুহু গুলির শব্দ, হত্যা, অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ বান্দরবানের জনজীবন। নতুন বছরে নতুন বাংলাদেশে সেই দুর্নাম দূর করতে আবারও উদ্যোগ নিয়েছে পার্বত্য জেলা পরিষদ। নতুন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সম্প্রীতির মিছিলে এক হয়েছে পাহাড়ে বসবাসরত 12 জনগোষ্ঠীর মানুষ। সবার একটাই দাবি, কেএনএ সহ সব অস্ত্রধারী সদস্যদের সন্ত্রাসের পথ ছেড়ে শান্তির পথে ফেরানো। তাদের মতে বম সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী অসহায় জীবনযাপন করছে। এই সংকট নিরসন, শিক্ষা প্রসার, অর্থনৈতিক উন্নতি ও পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে অভিমানী অস্ত্রধারীদের ফেরাতে হবে শান্তির পথে। পাহাড়ি বাঙালি মিছিল এরকম হয় না, কিন্তু এবারে মিছিলটা অন্যরকম, সবাই সম্প্রীতির মাধ্যমে মানে একসাথে মিছিল করতেছে, ভালো লাগতেছে। মূলত আমাদের সম্প্রীতির অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যাতে কোনো ঝামেলা না থাকে, কোনো ধরনের ভেদাভেদ না থাকে। আমাদের এখানে বান্দরবনে বা আমাদের পাহাড়ি এলাকায় যে কোনো ঝামেলা হলে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং সেটা সমাধান করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বান্দরবান এলাকায় আমরা যারা আছি, আমরা সবাই সুখে শান্তিতে সম্প্রীতিভাবে আমরা থাকতে বা বসবাস করতে চাই। জেলার সুনাম ফিরিয়ে আনতে সম্প্রীতির মিছিল ও ঐক্যের ডাককে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধ পাহাড়ের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের। আজকে সম্প্রীতি মিলন মেলার একটা করে দেওয়ার বা সবাই একসাথে হয়েছি আমরা, অনেক ধন্যবাদ। সবাই একত্রিতভাবে আমরা মিলন মেলাটা আমরা ঠিকমতো করতে পারছি। এই যে রাষ্ট্র পরিবার কর্তা হিসেবে যে দায়িত্ব নিয়েছে আপনাদের অভিমান ভাঙার জন্য বা আপনাদেরকে শান্তি সম্প্রীতির পথ দেখানোর জন্য আজকের এই সম্প্রীতির মিছিল। আপনাদেরা বলতে চাই, এই সম্প্রীতির মিছিলে আপনারা আসবেন, আপনারা সে আগের মতো সুন্দর জীবনযাপন করতে আসবেন। নিজ জাতিগোষ্ঠীর পোশাক, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে মিলিত হয় হাজারো মানুষ। শান্তির জন্য একসঙ্গে, সন্ত্রাসের বিরুদ্ধে একজোট, বম সম্প্রদায় শান্তি চায়। কেএনএফ সন্ত্রাসী, তারা বম নয় সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নজর কাড়ে মানুষের। এই মিছিল ছাড়াও পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ে পথনাটক প্রদর্শন করা হয়। আমাদের আজকের উপহার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষের তালিকায় 8 ফুট 6 ইঞ্চি উচ্চতায় শীর্ষে ছিলেন কক্সবাজারের রামু উপজেলার জিন্নাত আলী। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে তিনি মারা যান 2020 সালে। এবার ঝিনাইদহে 7 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষের দেখা মিলেছে। আসাদুল ইসলাম নামে 28 বছরের এই যুবকের ওজন 105 কেজি। মহেশপুর উপজেলার শ্রীপুর পাবনাপাড়া গ্রামের ফজর আলীর ছোট ছেলে আসাদুল। সহকর্মী মেহেদি হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বয়স যত বাড়ছে ততই আসাদুলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখতে নানা এলাকার মানুষ ভিড় করছেন তার বাড়িতে। একটু পড়লে পারে কোনো একটা চাকরি হয়তো পড়িনি, কাজ কাম ঠিক মতন করতে পারে না, টলি মলি চালাই খাই, মাঠের কাজ করতেই পারে। তাকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা যায় তা মনে হয় ভালো হয়। মতো উচ্চলম্বা ব্যক্তি আমাদের এই ঝিনাইদহ জেলার ভিতরে নেই আর কি। তো সে যখন গাড়ির উপরে আপনার ওই ধান সাজায়, তো তার অন্যরকম একটা পরিবেশ আসে। আর সে অনেক একটা মানে অন্যরকম একটা মন মানসিকতার মানুষ। গরিব ফ্যামিলিতে জন্ম তো ওনার, যে কাজ বাজ করতে খুব কষ্ট হয়, কৃষি ফ্যামিলিতে জন্ম। তা সরকারিভাবে যদি ওনাকে আর্থিক কিছু সাহায্য করা যেত আমার মনে হয় ভালো হতো আর কি। 6 ভাই বোনের মধ্যে আসাদুল ইসলাম সবার ছোট। যখন তার বয়স 10 বছর তখন থেকে হঠাৎ অস্বাভাবিক আকারে শারীরিক গড়ন বাড়তে থাকে। গরিব বাবার সংসারে জন্ম নেওয়া আসাদুল লেখাপড়া করার সুযোগ পাননি। বর্তমানে পাওয়ার টিলার চালানোর পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালান। চলাচল অসুবিধা একটু হয়, কেননা সে নাম্বা মানুষ অন্য কাজ করতে পারে না,
অন্য কাজ করতে পারে না, গাড়িটা চালায়। এখন খাওয়া দাওয়া কম হয়ে যায়, মাথায় কোনো বোঝা নিতে পারে না, তার ইচ্ছা 1 নম্বর পারে খালি গাড়িটুকু চালাই আসে। এই সবাই মানে তার মুখও তাকাই থাকে যে এত নাম্বা কমতে হয়েছে, এরম দেখে ওই ঝিনাইদহ যায়, ওই মহেশপুর যায়, যশোর যায়, সবাই তাকাই থাকে। ঘর কিংবা কোনো দোকানে ঢুকতে গেলে প্রায় সময়ই মাথায় আঘাত পান তিনি। গায়ের পোশাক থেকে শুরু করে সবকিছুই বানাতে হয় অর্ডার দিয়ে। না করলে চলাফেরা করবো কি দিয়ে? কাজ তো কর্ম আমার, এইটা কর্ম করতে কষ্ট হলে তো কর্ম করতে হবে। জামা কাপড় ভাই আমার মনে করেন সাধারণভাবে কোনো পাওয়া যায় না, আমাকে প্রস্তুতি নিতে হয় আগের থেকে, যে আমার চলতে ফিরতে কি কি লাগবে সেগুলো আমার আগের থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করে রাখি। চলাফেরার দিক থেকে আমি একটু মানে একটু কষ্ট পাই, যে মনে করেন এখনকার যুগে যেভাবে আমি চলতে পারি না ভাই, এটা একটু মনে মনে কষ্ট পাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, তার সংসারে 2টি ছেলে সন্তান রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। হলুদে হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের সোনালী আভায় মোড়ানো মাঠগুলো যেন পরিণত হয়েছে হলুদের গালিচায়। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। সহকর্মী SM মইনুল হুদার পাঠানো তথ্য এবং ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। এ এক অপরূপ দৃশ্য। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। শীতের সোনালি রোদে ঝিলমিল করছে সরিষা ফুল, দেখে মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি। মাঠের পর মাঠ হলুদে একাকার, মাঝে সরল রেখার মতো সরু আইল, দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। তাই তো পল্লী কবি জসিমউদ্দিন লিখেছিলেন, মাঝখান দিয়ে সরু বাঁকা পথখানি, দোষ দিও না কো ফুলেরা, তোমার ধরিলে আঁচল টানি। গাইবান্ধা জেলার 7টি উপজেলায় দেখা যায় নয়ভিরামের দৃশ্য, যা উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা নানান বয়সের সৌন্দর্য পিয়াসীরা। পরীক্ষা শেষে স্কুল বন্ধ, সেই জন্য বিনোদনের জন্য আমরা একটু এখানে বেড়াতে আসছি ফ্যামিলি সহ। প্রতি বছরেই ঘুরতে আসি সর্ষে ফুলে, বড় ফুল সবাই মিলে ঘুরতে আসছি। প্রিয়জনকে নিয়ে ছুটে আসেন অনেকেই। সরিষা ক্ষেতের আইল ধরে হেঁটে ঘুরে ঘুরে দেখছেন তারা, স্মৃতি ধরে রাখতে তুলছেন ছবি। বিকালে অনেক ছেলে মেয়ে এখানে হই হুল্লা এবং ছবি টবি তোলে, অনেক অনেক আনন্দ ফুর্তি করে। বেড়ানোর মতো ছবি তোলার মতো সেরকম কোনো স্কোপ নাই, তাই আমরা এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। একঘেয়েমি জীবনে একটু সজীবতার আশায় ছুটে আসেন অনেকেই। প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরাও নিয়ে আসেন সন্তানদের। এখানে একটি প্রকৃতির মাঝে তারা বেড়ে উঠবে, তারা 4 দেয়ালের মাঝে বন্দী থাকে, তারা প্রকৃতি দেখবে, প্রকৃতি থেকে শিখবে কিভাবে একটি ফুল থেকে একটি দানা হয়, দানা থেকে সরিষা হয়। ফ্যামিলি সহ আমরা এখানে দেখতে আসছি। এখানে অনেক পরিবার আসছে, আপনারা জানেন, এই বিনোদন নেওয়ার জন্য। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা অবস্থা এখানে বিরাজ করছে। গেল বছর গাইবান্ধা জেলার 7টি উপজেলায় সরিষা চাষ হয়েছে 15,200 হেক্টর জমিতে। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 16,554 হেক্টরে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিপর্যয়ের মুখে পড়া রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে। পানিতে ভেসে সেই তেল ক্রাইমিয়ার সমুদ্র সৈকতে এসে পৌঁছেছে বলে জানিয়েছে প্রশাসন। এতে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা তৈরি হচ্ছে। কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় তা তারা পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া এখনো পুরনো জাহাজ ব্যবহার করছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। গেল মাসে মাঝ সমুদ্রে ঝড়ের মুখে পড়ে বিকল হয়ে যায় রাশিয়ার 2টি ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে থাকা বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রে। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রশাসন জানায়, এই তেল ক্রিমিয়ার উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। যে 2টি ট্যাঙ্কার থেকে তেল বের হচ্ছে সেগুলো হচ্ছে ভলগনেফট 212 এবং ভলগনেফট 239। জাহাজ দুটি বেশ পুরনো বলে জানায় রুশ প্রশাসন। সব মিলিয়ে জাহাজ দুটিতে 9,200 টন তেল আছে। এখনো বিকল জাহাজ থেকে তেল অন্য জাহাজে স্থানান্তরিত করা যায়নি, ফলে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে। প্রায় 2 লাখ টন বালির মধ্যে তেল মিশে গেছে বলে মনে করা হচ্ছে। এর ফলে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় তা পর্যালোচনা করার কথাও জানান তিনি। এছাড়া সমুদ্র থেকে তেল পরিষ্কার না করলে বিপর্যয় ঘটতে পারে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। দেশটির গণমাধ্যম জানায় জলজ প্রাণীদের উদ্ধারে কাজে নেমেছেন 10,000-এরও বেশি মানুষ। ইতোমধ্যে সমুদ্র সৈকত থেকে তুলে ফেলা হয়েছে কয়েক টন বালি। ইউক্রেনের অভিযোগ 21 শতকে কৃষ্ণ সাগরে এত বড় বিপর্যয় ঘটেনি। রাশিয়া এখনও পুরনো জাহাজ ব্যবহার করছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।